প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে উচ্চতর গণিতের 12 অধ্যায় অর্থাৎ সমতলীয় ভেক্টর অধ্যায়ের একেবারে লাস্ট পার্টের ক্লাসটা করছি। আমরা আজকে অনুশীলনীর যে 16 নম্বর অঙ্কটা রয়েছে সেটা সলভ করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে সবসময় প্লে লিস্টের লিঙ্ক গুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো এখন আমরা যেটা করব এটা হচ্ছে 16 নম্বর যে অঙ্কটা রয়েছে এটা আমরা সলভ করব। তো 16 একটা সৃজনশীল অঙ্ক। এখানে এবিসি ত্রিভুজের বিসি, সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু সিরিয়ালি ডি কমা ই কমা এফ, এবি ভেক্টরকে বিই এবং সিএফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা উদাহরণেও আসলে করেছিলাম, তারপর আমরা নতুন করে আবারও করছি। তো এখানে প্রথমে একটা ত্রিভুজ, যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নিতে হবে। এখানে আমরা এ বি সি। তো ওকে, এটা হচ্ছে আমাদের সেই ত্রিভুজটা। তো এরপরে আমরা যেটা করব, এখানে ভেক্টর চিহ্নগুলো আসলে দেওয়ার যে ব্যাপারটা, এইটা আমরা আসলে কিভাবে ভেক্টর চিহ্নগুলো দেব সেটা আমাদের এখানে বুঝতে হবে একটু। তো এই আমরা আনুমানিক যে কোনো মাপের একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজ এঁকে নিয়ে এখানে বিসি বাহুর মধ্যবিন্দু নিলাম আমরা ডি, এসি বা সি এ বাহুর মধ্যবিন্দু নিলাম ই, আর এবি বাহুর যে মধ্যবিন্দু সেটা নেব এফ। এবার দেখো এই এই জিনিসগুলো আমরা যোগ করে দেব। একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। এগুলোকে মধ্যমা বলা হয়। ত্রিভুজের যে তিনটা মধ্যমা আছে এরা কিন্তু একটা বিন্দুতে ছেদ করে। এখন এই ভেক্টর চিহ্নগুলো দিতে গেলে আমরা হচ্ছে যে কোয়েশ্চেনটা পড়ে দেখবো। এখানে দেখো এ বি আছে, এখানে হাজারো সি এ থাক, আমরা সি এ বরাবর না দিয়ে এসি বরাবর দেবো। কেন সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে এই যে এ ডি বি ই সি এফ, এগুলো যেহেতু ভেক্টর চিহ্ন আছে, এগুলো আমাদের ওইভাবেই দিতে হবে। অর্থাৎ এ থেকে ডি এর দিকে, বি থেকে ই এর দিকে, আর সি থেকে এফ এর দিকে। এই তিনটা আমরা আগে নিশ্চিত করব। তারপরে দেখো এখানে এই যে ক নাম্বারে, যেহেতু এখানে এ বি ভেক্টর হিসেবে এ বি দেওয়া আছে, এটা আমরা অবশ্যই এ থেকে বি এর দিকে এই দিকে তীর চিহ্নটা দেবো, ভেক্টরের চিহ্নটা। তারপরে আমরা দেখো বিসি, যদিও আসলে এইখানে বিসি ভেক্টর হিসেবে কোথাও বিসি কিন্তু নিচে নাই, তারপরে আমরা বিসিটা ঠিক রাখবো, এ বি আর বিসি, বি থেকে সি এর দিকে। এখন ত্রিভুজের এই ভেক্টর দিতে গেলে দেখো আমরা এইটা একই ক্রমে, এই যে এই ক্রমে আসছে, এই ক্রমে আসছে, তাহলে এইটাকে আমরা বিপরীত ক্রমে দেবো। হ্যাঁ, ওইখানে উদ্দীপকে কিন্তু সি এ বলা আছে, কিন্তু সেখানে যেহেতু ভেক্টর চিহ্ন নাই, আমরা সেই জন্য ওটাকে সি এ অমিট করে এসি বরাবর দেবো। কেননা ত্রিভুজের তোমরা ভেক্টর যোগে ত্রিভুজ বিধিতে দেখেছো যে দুইটা বাহু একই ক্রমে থাকলে আর একটা বিপরীত ক্রমে দিতে হয়। তো এইটা, এই যে এটা আর এটা একই ক্রমে, আর এইটা দেখো এই দিক থেকে আসছে, অর্থাৎ বিপরীত ক্রমে এটা। তো ওকে, এখন আমরা ক নাম্বার শুরু করছি। ক নাম্বারে যেটা বলেছে যে এ বি যে ভেক্টরটা আছে, এই এ বি ভেক্টরকে বিই আর হচ্ছে সি এফ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করো। তো এই ভেক্টর গুলো দিয়ে আমরা দেখি কোন ত্রিভুজটা নিলে সুবিধা হয়। এই যে এ বি, তারপরে বিই, আর সি এফ যদিও অন্য ত্রিভুজে চলে গেছে, তারপর আমরা এ বিই ত্রিভুজটা দিয়ে করব। এটা বিভিন্ন ভাবে করা যেতে পারে, সমস্যা নেই। তো আমি দেখো এ বিই ত্রিভুজ দিয়ে করছি। ত্রিভুজ এ বিই এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো ওকে, ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে আমরা দেখেছি যে দুটো বাহু একই ক্রমে থাকে সেই দুটো একদিকে যোগ করতে হয়। তো এখানে এ বি আর বিসি দেখো একই ক্রমে আছে, তাহলে এ বি প্লাস, সরি, এ বি আর বি, এ বি প্লাস বিই ভেক্টর সমান হচ্ছে এই যে এইটা দেখো, এটা আর এটা একই ক্রমে, আর এইটা বিপরীত ক্রমে, অর্থাৎ এই পাশে থাকবে এই ভেক্টর এই। এখন এ বি কে আমাদের যাকে প্রকাশ করতে বলা হয় সেটা বাম দিকে থাকে, আর যার মাধ্যমে প্রকাশ করতে বলে সেই দুটো আমরা ডানে ফেলবো। অর্থাৎ এইখান থেকে আমরা বিইটাকে ফার্স্ট টাইম হচ্ছে যে ওই পাশে মাইনাস করে দিতে পারি, অথবা আমরা এইভাবে রাখলেও সমস্যা নেই। আমি দেখো এ বি, এ বি ভেক্টর প্লাস বিটা আপাতত রাখলাম, এখনো যেহেতু আমরা অ্যান্সার কিন্তু পাবো না। আর এই যে এই এখানে দেখো সিএফ এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছিল। তো সিএফ আমরা এখান থেকে এই ত্রিভুজ থেকে ডাইরেক্ট পাবো না, কিন্তু এর বদলে আমরা একটা জিনিস লিখতে পারি যে ইটা যেহেতু এসির মধ্যবিন্দু, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই কিন্তু এসির অর্ধেক। হ্যাঁ, যার কারণে এই জায়গাটা আমরা হচ্ছে যে হাফ এসি লিখে রাখবো।
দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে ছেড়ে দিলাম। আমাদের আরো একটা ত্রিভুজে ঢুকতে হবে। তো এরপরে আমরা যেটা করবো, এটা আসলে ক নম্বর হিসেবে একটু বড় হয়ে গেছে অঙ্কটা। হ্যাঁ, এখন এসিএফ ত্রিভুজে আমরা যাব। এই যে এসিএফ, এইখান থেকে আমরা কিন্তু সিএফটা পাবো। ঠিক একইভাবে আমরা এটা ফার্স্ট স্টেপ দিলাম, আর এটা সেকেন্ড স্টেপ। ত্রিভুজ এসিএফ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো এইখানে আমরা দেখবো যে কোন দুটা বাহু একই ক্রমে আছে। এই যে এ সি এফ। তো এই দুটোর ক্ষেত্রে দেখো এসি আর সিএফ, এই যে এসি এই ক্রমে আছে, সিএফ ও একই ক্রমে আছে, আর এইটা এই বিপরীত দিক থেকে আসছে। অর্থাৎ আমরা যেটা করব যে এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান হচ্ছে এএফ ভেক্টর। ওকে, এবার আমাদের যে কাজটা হবে এখানে সেটা হচ্ছে আমরা এসির মানটা দেখো এখানে বের করে নেব। এই যে এটার সাথে দেখো এসির একটা মিল আছে, বিভিন্ন নিয়মে করা যাবে এটা, বিভিন্ন ত্রিভুজ দিয়ে। তো এসি সমান এএফ, এই যে সিএফটাকে আমরা এই পাশে মাইনাস করে দিলাম, সিএফ। এখন এই যে সিএফ কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এইখানে আমাদের এএফটা দেখো অতিরিক্ত, এই এএফটাকে আমরা একটু চেঞ্জ করে ফেলবো। কিভাবে, যে এএফ, এই যে এএফ, এফ যদি এবির মধ্যবিন্দু হয় তাহলে এএফ এর বদলে আমি কিন্তু এবির অর্ধেক অর্থাৎ হাফ এবি লিখতে পারি। তাহলে এএফ এর জায়গায় লিখবো হাফ এবি ভেক্টর, আর এইটা আমরা ঠিক রাখলাম, এটাকে 2 নং সমীকরণ দিলাম। এখানে ব্যাখ্যা দিতে পারো যে এফ কমা এবি এর মধ্য বিন্দু। আর এইখানে একটা ব্যাখ্যা হবে যে আমি কেন এ এর বদলে হাফ এসি লিখেছি। তাহলে হচ্ছে ই কমা এসি এর, এখানে এসি আমরা লিখবো যেহেতু এটা ভেক্টর চিহ্ন আমরা এসি তে দিয়েছি, এসি বরাবর মধ্যবিন্দু। এই দুটো ব্যাখ্যা। ওকে, এখন দেখো 2 হতে এই যে 2 থেকে এসির মানটা আমরা একে বসাবো। তাহলে 2 হতে এসি এর মান একে বসাই। ওকে, 1 নং সমীকরণটা আমরা তুলে নিই। এ বি প্লাস বিই সমান ছিল হাফ এসি। এই যে এসির জায়গায় আমরা এই মানটা বসাবো। সো বাম সাইডটা আমরা ঠিক রাখছি, এ বি প্লাস বিই সমান, হাফটা বাইরে থাকলো। আর এইখানে দেখো এসির বদলে যদি এটা লিখি, এখানে আরো একটা হাফ আছে, তাহলে হাফ এ বি মাইনাস সি এর ভেক্টর। তো এই জায়গায় আমরা যেটা করলাম, ওকে, এবার আমরা বিটাকে এইবারে পাঠাবো। হ্যাঁ, এ বি কে যেহেতু প্রকাশ করতে বলেছে, এ বিটা একাই বাম দিকে থাকবে। তো এখানে দেখো এটা এটা গুণ করলে লবে লবে গুণ হয়, হরে হরে, তাহলে এককে এক আর 2 দুগুণে 4। তাহলে এটা হচ্ছে এ বি। তারপরে এই হাফ দিয়ে একে গুণ করতে হবে, হাফ সিএফ, আর এই বিটাকে আমরা এই পাশে মাইনাস করে নিয়ে আসলাম। ওকে, এখন এইখানে বলেছিল এবি কে বি এবং সি এফ এর মাধ্যমে প্রকাশ। তাহলে এই যে এবি এই পাশে থাকলো, আর বি তো আছেই। হ্যাঁ, এখানে সি এফ এর মাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে এই এবিটাকে আমরা এই পাশে টেনে আনি, এবি গুলো একদিকে থাক, এটা -1/4 এ বি, আর এখানে দুটোই মাইনাস অবস্থায় থাকবে, হচ্ছে হাফ সি এফ মাইনাস বিই। ওকে, এখন এই জায়গা নিচে একটা 1 ধরে এটা লসাগু করতে হবে, ভগ্নাংশের যে বিয়োগ। তাহলে লসাগু হচ্ছে 4। হ্যাঁ, নিচের 1 দিয়ে ভাগ দিলে 4 বার যায়, 4 দিয়ে গুণ করলে 4 এ বি ভেক্টর, মাইনাস 4 দিয়ে 4 কে ভাগ করলে 1, 1 দিয়ে গুণ করলে এটাই। তো 1 এ বি আর লেখা হবে না, সরাসরি এ বি। আর এই পাশে আমরা দেখো এটা এর নিচে একটা 1 ধরে লসাগু দেই 2। তাহলে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে এটাকে গুণ করলে 1ই হবে। তো 1 সিএফ আর লেখা হবে না, সরাসরি সিএফ। আর এর নিচে 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 2 বিই ভেক্টর। ওকে, এবার বেশ কিছু ক্যালকুলেশন করতে হবে। এখানে 4টা এবি থেকে একটা এবি বিয়োগ দিলে এখানে থাকবে আমাদের 3টা এবি বাই 4। আর এইখানে আপাতত আমরা ঠিক রাখি এরকম মাইনাস সিএফ মাইনাস 2 বিই বাই 2। তো এবার দেখো আর গুণ, আর গুণন করবো আমরা।
তো এই কোণাটা আমরা এবিটাকে এই পাশে সামনেই রাখতে চাই। 3 দুগুণে 6, তাহলে 6ab সমান এই 4টা দিয়ে এই পাশে গুণ হবে, তাহলে -4cf মাইনাস 4 দুগুণে 8b। ওকে, মোটামুটি চলে আসছে। আর একটু ক্যালকুলেশন আছে, সেটা হচ্ছে 6টাকে আমরা এই পাশে বাই করে ভাগ করে পাঠাবো, তাহলে ab সমান হচ্ছে মাইনাস, এখানে আমরা 4 একটা কমন নিয়ে নিই, তাহলে কাটাকাটি করতে পারবো। 4 কমন নিলে এখানে থাকবে cf, আর এই সাইনটা প্লাস হয়ে যাবে যেহেতু মাইনাস কমনে আসছে, তো এটা 2 হয়ে যাবে b এটা। আচ্ছা, নেক্সট হচ্ছে এইখানে এই 6টা দেখো গুণ ছিল, এবার এসে ভাগ হয়ে যাবে। এখন আমরা 2 দিয়ে যদি একটা কাটাকাটি করি, 2 এটা হচ্ছে 3, তো হয়ে গেছে আমাদের অ্যান্সার। তো এই এবি ভেক্টর থাকলো, আর এখানে এই 2টা এরকমও রাখতে পারো অথবা গুণ করে দিতে পারো, সমস্যা নেই। আমি গুণ করে দিচ্ছি, -2cf, আর এটা প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণে 4be/3। তো এটা বিভিন্ন ভাবে অনেকে যেমন পার্ট পার্ট করে আলাদা করে লেখে, মাইনাস এত বাই এত, মাইনাস এত বাই এত, সেটাও সমস্যা নেই, অথবা এইভাবে রাখলেও পুরোপুরি অ্যান্সার হয়ে যাবে। তো ক নাম্বার হিসেবে একটু বড়, আসলে কিছু করার নেই। এরপর আমরা দেখবো খ নাম্বার। খ নম্বরে যেটা বলা হয়েছে, প্রমাণ করো যে এডি ভেক্টর প্লাস বি প্লাস সিএফ ভেক্টর সমান 0 ভেক্টর। তো আমাদের এখানে ছবিটা আবার প্রয়োজন হবে। এখন আমরা ওই ত্রিভুজটাই আরেকবার নিলাম, এ বি সি। তো এটা ছিল এই দিক, এটা এই দিক, আর এইটা আমরা দিয়েছিলাম এসির দিক থেকে। আর এইখানে আমাদের মধ্যবিন্দু গুলো ছিল, এটা ছিল ডি, এইটা ছিল ই, আর এইটা ছিল এফ। তো এর দিক ছিল এরকম, ভেক্টর চিহ্নগুলো দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন খ নম্বরে যেটা বলা হয়েছে যে প্রমাণ করো যে এডি বিই এবং সিএফ, অর্থাৎ এই যে এডি বিই সিএফ এই মধ্যমাগুলো ভেক্টরের সমষ্টি হচ্ছে 0 ভেক্টর। অর্থাৎ আমরা এমন এমন ত্রিভুজ নেব যেখানে এডি থাকে, বি থাকে, সিএফ থাকে। তো দেখো এডি কিন্তু এই এবিডি ত্রিভুজেও আছে, আবার এই ত্রিভুজটাতেও আছে, যে কোনো একটা ত্রিভুজ দিয়ে করলেই কিন্তু মিলবে, সমস্যা নেই। তো আমি এবিডি ত্রিভুজ নিয়ে করছি, তোমরা চাইলে এসিডি দিয়েও করতে পারো। ত্রিভুজ এবিডি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো এর দেখো দুইটা বাহু একই ক্রমে আছে, সেই দুটা বাহু দেখো এ বি আর বিডি। এই যে এ বি আর বিডির ক্রমটা দেখো, এই যে একই দিকে আর এইটা বিপরীত দিকে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে লিখতে পারি যে এ বি, যে দুটো একই ক্রমে থাকে সেই দুটো যোগ হয় একদিকে, এ বি প্লাস বিডি সমান হচ্ছে এডি। ওকে, এবার এইখান থেকে আমরা যে কাজটা করব, ওই যে প্রমাণে দেখো এডি বি সি এফ আছে, যার কারণে আমরা এডির মানটা বের করে নেব। জাস্ট সাইডটা ঘুরিয়ে নেই, এটা আগে লিখলে ভালো হতো। তাহলে এডি সমান, এটা এই পাশে দিলাম, এ বি একবারই লেখা যেত, এটা বিটি দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে ছেড়ে দিলাম। এখন দেখো আমরা বিই আনতে গেলে এইখানে আমাদের এই যে এ বিই ত্রিভুজ দিয়েও করা যায়, অথবা বিইসি ত্রিভুজ দিয়েও করা যায়। তো আমি এ বিই নিয়ে করছি, ত্রিভুজ এ বিই এ, ওই একই ভাষা, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। এটা ফার্স্ট স্টেপ দিলাম, এটা সেকেন্ড স্টেপ। তো এইখানে দেখো এ বি আর বি এই দুটো একই ক্রমে আছে, এই যে এ বি, এই যে এটা আর এটা একই ক্রমে, আর এটা বিপরীত ক্রমে, তাহলে এ বি প্লাস বিই সমান হচ্ছে এই এই এখান থেকে আমরা বি এর মানটা বের করবো, তাহলে বি, এটাকে এই করে মাইনাস করে দাও, তাহলে হচ্ছে এই এই মাইনাস এ বি। এখানে আমাদের আরেকটা কাজ করা লাগতো, এটা মিস্টেক হয়ে গেছে, এখানে এডি টাইপের সে থাক, আর এইখানে দেখো এ বিটা যেমন আছে থাক, আর এই যে বিডি
এই বিডি কিন্তু ডি যেহেতু বিসির মধ্যবিন্দু, এখানে আমরা হাফ বিসি লিখতে পারি। এটা ক্যালকুলেশনে আমাদের দরকার হবে, তো এইখানে বিডির বদলে হাফ বিসি দিলাম। হ্যাঁ, ব্যাখ্যা দেবো হচ্ছে ডি বিসি এর মধ্য বিন্দু। এইখানে ঠিক একইভাবে আমরা যে কাজটা করব, তাহলে ই যদি এসির মধ্যবিন্দু হয়, তাহলে এর বদলে আমরা হাফ এসি লিখতে পারি। তাহলে এইখানে দেখো বিটা ঠিক রাখলাম, এর বদলে লিখবো হাফ এসি। হাফ এসি ভেক্টর মাইনাস এবি, এটাকে আমরা 2 নং সমীকরণ দিলাম। আর এইটা যেটা শেষ করলাম লাইনটা, এটা 1 নং দিয়ে রাখবো। আচ্ছা, এবার আমাদের হচ্ছে যে সিএফ নিয়ে আসতে হবে। এই সিএফ এ দেখো দুইটা ত্রিভুজ আছে, একটা এসিএফ ত্রিভুজে আছে, একটা বিসিএফ, যে কোনোটা দিয়ে করলেই হবে। তো আমি বিসিএফ নিয়ে করছি। ত্রিভুজ বিসিএফ এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে, হ্যাঁ, এইখানে দেখো বিসিএফ এর ক্ষেত্রে আমরা একটা জিনিস যদি দেখি, যে এই যে বিসিএফ, এটা দেখো তিনটা বাহু কিন্তু একই ক্রমে আছে। এই যে বিসি, এটাও দেখো একই ক্রম, সিএফ, আর এই যে বাহুটা আছে, এটাকে আমরা এফ বি বলতে হবে। এফ বি তিনটেই কিন্তু একই ক্রমে। তো তিনটেই যখন একই ক্রমে থাকে, তখন আমরা জানি সেই ভেক্টর গুলোর যোগফল 0 হয়ে যায়। তাহলে বিসি প্লাস সিএফ প্লাস এফ বি সমান হচ্ছে 0 ভেক্টর। এটা আমরা আগে করেছি বেসিক পার্টে। তো এইখান থেকে আমি সিএফ এর মানটা বের করবো। তাহলে সিএফ সমান, এই দুটো ওই পারে গিয়ে মাইনাস হয়ে গেল, এই জিরোটা দিতে হবে না, তাহলে মাইনাস বিসি ভেক্টর মাইনাস এফ বি ভেক্টর। এই কাজটা আমরা করে নিলাম। তো ওকে, এখন দেখো এফ বি, হ্যাঁ, এই এফ যেহেতু এ বির মধ্যবিন্দু, এফ বির বদলে আমরা হাফ এ বি লিখে দেবো। তো এই সিএফ ভেক্টর সমান হচ্ছে মাইনাস বিসি ভেক্টর মাইনাস হাফ এ বি ভেক্টর। এখানে ব্যাখ্যা দেবো এফ কমা এ বি এর মধ্য বিন্দু। ওকে, এটাকে আমরা 3 নং সমীকরণ হিসেবে নাম দিলাম। এখন আমাদের প্রমাণে দেখো এডি প্লাস বি প্লাস সিএফ এইভাবে আছে, যার কারণে আমরা এই সমীকরণ 3টা যোগ করব। 1 যোগ 2 যোগ 3। তো এই বাম পক্ষগুলো যোগ হবে, এডি প্লাস বিই প্লাস সিএফ সমান ডান পাশের গুলো যোগ হবে। এইদিকে আছে এ বি প্লাস হাফ বিসি, এ বি প্লাস হাফ বিসি। তারপরে 2 নং এ ছিল দেখো হাফ এসি মাইনাস এ বি, হাফ এসি মাইনাস এ বি। আর এইখানে ছিল মাইনাস, এটা যোগ হলেও সামনে যেহেতু মাইনাস চিহ্ন আছে, অবশ্যই মাইনাসটা আসবে, মাইনাস হাফ এ বি। এটা এখন এই প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, আমরা এই সাইডটা কিন্তু পেয়ে গেছি অলরেডি। আর এখানে দেখো হাফ, আর এটা পুরো 1 ধরতে হয়। তো হাফ থেকে 1 বিয়োগ করলে মাইনাস হাফ হয়। এটা তোমরা লসাগু করেও দেখতে পারো, যদি করো যে হাফ মাইনাস 1, লসাগু হবে 2। এখানে 2 দিয়ে 2 কে ভাগ করলে 1, এককে 1, মাইনাস এর নিচে 1 আছে, 1 দিয়ে ভাগ দিলে 2 বার যায়, 2 কে 2। তো এই যেটা বিয়োগ করলে দেখো -1 আসে, মাইনাস হাফ। তার মানে এই দুটো বিয়োগ করে আমরা বলতে পারি মাইনাস হাফ বিসি ভেক্টর। আর এই দুটো যেমন থাকলো আপাতত আমরা সেইভাবে রেখে দিই, হাফ এসি ভেক্টর, আর এইটা আছে মাইনাস হাফ এবি ভেক্টর। ওকে, এখন এইখান থেকে আমরা দেখো আসলে মাইনাস সামনে রাখলে একটু ঝামেলা হয়, আমরা প্লাস আলাটা সামনে দিই, হাফ এসি, তারপর এই দুটোর যে কোনো একটা দাও, হাফ বিসি মাইনাস হাফ এবি। এবার এই তিনটের মধ্যে থেকে আমরা দেখো হাফটা কমন নেব। হাফ কমন নিলে এখানে হবে এসি ভেক্টর মাইনাস বিসি ভেক্টর মাইনাস এবি ভেক্টর। ওকে, এবার আমরা যেটা করব, এসিটাকে বাইরে রেখে এখানে একটা মাইনাস কমন নেব। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট লাগবে, তাহলে এসি ভেক্টর মাইনাস, এখানে দুটোই প্লাস হয়ে যাবে এখন, তাহলে বিসি প্লাস এবি। ওকে, এই লাইনটা করব। এখন দেখো বিসি প্লাস এবি, আমরা এবিসি ত্রিভুজে যদি দেখি যে যোগ যেহেতু আগে এটাও বলা যায়, এবি প্লাস বিসি,
তো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে আমরা জানি এই দুটো যোগ হলে এটা আসবে বিপরীত ক্রমে অর্থাৎ এসি। এটা আমরা বের করে দেখাবো পরে। তো এইখানে হাফ থাকলো, আর এই এসিটা আমরা লিখে ফেললাম, আর এই দুটোর বদলে কিন্তু এসি লেখা যায়, সামনে মাইনাস আছে, তাহলে প্লাস এসি মাইনাস এসি কাটা গেলে এটা জিরো হয়, অর্থাৎ হাফ ইন্টু জিরো, তাহলে জিরো। এই যে আমাদের প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে যে এডি প্লাস বিই প্লাস সিএফ সমান হচ্ছে, এটা জিরো ভেক্টর চিহ্ন দিতে হবে জাস্ট। এটি কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তো এটা কিভাবে আসলো আবারও বলি, বিসি প্লাস এবি বা এবি প্লাস বিসি, দেখো এবিসি ত্রিভুজে এবি প্লাস বিসি এই দুটো একই ক্রমে আছে, আর এইটা বিপরীত ক্রমে, তাহলে এবি প্লাস বিসি সমান লেখা যায় এসি। এটা পাশে একটু সাইড নোট, আসলে আমার এখানে জায়গা নেই, ত্রিভুজ এবিসি এই কথাটা লিখে দেবে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে, তাহলে এই পুরোপুরি সমাধান হয়ে যাবে। তো অনেকে ভাবতে পারো যে এই 3 নম্বর স্টেপে এসে আমি কেন হঠাৎ করে বিসিএফ ত্রিভুজটা নিলাম, হ্যাঁ এই সিএফ কে আনার জন্য, কেননা বিসিএফ ত্রিভুজেও যেমন সিএফ আছে এসিএফ এও আছে। তো এখানে যেহেতু তিনটা বাহু একই ক্রমে থাকার কারণে সমান জিরো ভেক্টর লিখেছি আমি। যদি দেখা যায় যে এসিএফ ত্রিভুজ নিতাম তাহলে কি হতো, তো আমি সেটাও দেখাচ্ছি যে থার্ড স্টেপে আমি যদি এসিএফ ত্রিভুজ দিয়ে করতাম, দেখো এ সি এফ ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তো এই এসিএফ ত্রিভুজের ক্ষেত্রে দেখো এই বাহুটার ক্রম আর এটার ক্রম একই, আর এটা বিপরীত ক্রমে এই দিক থেকে আসছে। সো এখানে আমরা লিখতে পারতাম এসি ভেক্টর প্লাস সিএফ ভেক্টর সমান, এটাকে বলতে হবে এএফ। এএফ, তো এইখান থেকে আমি যদি সিএফ এর মানটা বের করি, তাহলে এটাকে ওই পারে মাইনাস করে দাও, এএফ মাইনাস এসি। এবার দেখো এই এএফ, এএফ এফ যেহেতু এবির মধ্যবিন্দু, তাহলে এফ এর বদলে আমরা হাফ এবি লিখতে পারি, তাহলে বা সিএফ সমান এইটা লিখে দিলাম হাফ এবি, আর এসিটা ঠিক থাকলো। এইটা আমরা 3 নং দিলাম। এবার আমি 1 2 3 যদি যোগ করি, তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে যাবে। তাহলে 1 নং এর বাম পক্ষে ছিল এডি, 2 নং এর বাম পক্ষে ছিল বিই, আর 3 নং এর বাম পক্ষে আছে সিএফ সমান, 1 নং এর ডান পক্ষে ছিল আমাদের এবি প্লাস হাফ বিসি, 2 নং এর ডান পক্ষে ছিল হাফ এসি মাইনাস এবি, আর 3 নং এর ডান পক্ষে ছিল হাফ এবি মাইনাস এসি। এখানে দেখো প্লাস এবি মাইনাস এবি কেটে গেল, আর এই দিকটা হচ্ছে সবগুলো, এই যে এইটা একটা বিয়োগ হবে, প্লাস হাফ থেকে -1 বিয়োগ করলে এখানে মাইনাস হাফ থাকবে। মাইনাসটা আমরা একটু পরে লিখি, হাফ বিসিটা আগে লিখলাম, এটাও আগে লিখে দিই, প্লাস হাফ এবি, আর এটা বিয়োগ করে আসবে মাইনাস, একই বিষয় হবে হাফ এসি। তো এখন আমরা এবিসি ত্রিভুজে, হ্যাঁ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে যদি দেখি যে বিসি প্লাস এবি বা এবি প্লাস বিসি, এই যে এবি প্লাস বিসি একই ক্রম, তাহলে এই দুটো যোগ করলে এটা বিপরীত ক্রমে অর্থাৎ এসির সমান হবে। তো তার আগে আমরা এখানে হাফটা কমন নিয়ে নিই, তাহলে হচ্ছে বিসি প্লাস এবি মাইনাস এসি। ওকে, এখন এই যে বিসি প্লাস এবির বদলে দেখো আবারও এসি লেখা যায় ওই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে, আর এই এসিটা থেকে গেল, তাহলে এখানে প্লাস এসি মাইনাস এসি কাটা গেলে এটা জিরো হয়, তাহলে হাফ ইন্টু জিরো, সো এটা জিরো ভেক্টর। এই একইভাবে প্রমাণ হয়। এবার আমরা গ নম্বরটা দেখবো। তো এবার আমরা গ নাম্বারটা দেখবো। গ নাম্বারটা কিন্তু অনুশীলনী যে 11 নম্বরটা ছিল, আমরা এটা আসলে কোন পার্টে করেছি ঠিক মনে নেই, ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকে, তোমরা দেখে নেবে। এখানে যেটা বলেছিল, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর সমান্তরাল রেখা তৃতীয় বাহুর মধ্যবিন্দুগামী। অর্থাৎ বিষয়টা এরকম ছিল যে কোনো কি বলেছে দেখো, ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে ত্রিভুজের এক বাহুর মধ্যবিন্দু। তো আমি এইখানে যদি এ বি সি ত্রিভুজ নেই, ধরো এখানে একটা মধ্যবিন্দু নিলাম, যেটা ডি ধরলাম। তো এই এক বাহুর মধ্যবিন্দু থেকে অঙ্কিত অপর বাহুর, এই যে অপর বাহুর আমি যদি এই এই বিসির সমান্তরাল করে এখানে একটা রেখা আঁকি, তাহলে অবশ্যই দেখো এই সমান্তরাল সরল রেখাটা এই অপর বাহুর, হ্যাঁ মধ্যবিন্দু গামী হবে, অর্থাৎ এইখানে যাবে। তো এটার জন্য প্রমাণটা আমরা 11 নম্বরে যেভাবে করেছিলাম, যে মধ্যবিন্দুটা এখানে না ধরে এসির মধ্যবিন্দুটা অন্য এক জায়গায় ধরেছিলাম।
পরে দেখা গেছে যে এই থিওরিটা ভুল আসছে, তখন আমরা বলেছি যে না, আসলে এই বিন্দু আর এই বিন্দু একই। তো এই ফরম্যাটে আসলে এই প্রমাণটা করতে হবে। তো ওইখানে যেমন নাম দেওয়া ছিল না, আর এখানে আহ, অক্ষর দিয়ে আসলে নাম দেওয়া আছে। ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। তো আমাদের ওই চিত্রটাই আবারও আঁকতে হবে। এখানে আমরা এই বিন্দুটা, যেটা ডি মধ্যবিন্দু ছিল বিসি, এটা আমাদের এখানে প্রয়োজন নেই। তাহলে এ বির মধ্যবিন্দু হচ্ছে এফ, আর এসির মধ্যবিন্দু হচ্ছে ই। তো এরা যেটা বলেছে যে ভেক্টরের সাহায্যে প্রমাণ করো যে এই এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসির সমান্তরাল রেখা, তাহলে এর সমান্তরাল সরলরেখা একটা আমরা এঁকে নিলাম। সমান্তরাল মানে কি, সমান নাও হতে পারে, কিন্তু এর মাঝামাঝি লম্ব দূরত্বটা, অর্থাৎ এই স্পেসটা সবসময় সমান থাকে। তো এইটা বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই দেখো এই যে ই বিন্দুগামী। তো এই বিষয়টাই কিন্তু 11 নম্বরে আমরা প্রমাণ করেছিলাম। তো এইখানে জাস্ট আমাদের বিশেষ নির্বাচন যদি আমরা লিখতে চাই, তাহলে ভাষাটা হবে এরকম: ত্রিভুজ এ বি সি এ, এ বি ও এ সি এর মধ্যবিন্দু যথাক্রমে এফ ও ই। আচ্ছা, এবার যে ভাষাটা আমাদের বলতে হবে যে আহ, প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত, এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী, রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এই বিষয়টা আমাদের এখানে প্রমাণ করতে হবে। তো এখন এই জায়গায় আমাদের যে কাজটা হবে, এখন আমরা প্রমাণে ঢুকি। তো মধ্যবিন্দুটা আমাদের ধরে নিতে হবে যে ই না অন্য কিছু। আচ্ছা, মনে করি হচ্ছে যে ই কমা এসি এর মধ্যবিন্দু নয়। হ্যাঁ, বরং আমরা অন্য একটা অক্ষর দিয়ে ধরে নেব। মধ্যবিন্দু নয় ধরি, আমাদের এই কোশ্চেনে যেহেতু ডিও ছিল, আমরা জি দিয়ে ধরি। জি হলো এসি এর মধ্যবিন্দু। পরে যখন এই থিওরিটা ভুল আসবে, তখন আমরা বলবো যে জি না, আসলে ইটাই ছিল এসি মধ্যবিন্দু। এটা একটু বিপরীত ভাবে প্রমাণ করতে হয়। আচ্ছা, তারপরে এখানে আমরা একটা জি বিন্দু নিচ্ছি। আমরা চোখের আন্দাজেই দেখতে পাচ্ছি যে জি কখনো এসির মধ্যবিন্দু হতে পারে না, এটা আসলে ইটাই মধ্যবিন্দু হবে। এবার আমরা এফ আর জি এই দুটো যোগ করে দেব। হ্যাঁ, তো এখানে আমরা বলবো যে এফ কমা জি যোগ করি। এটা আমরা যোগ করে দিলাম। তো এখন এইখানে যে উপরে যে ত্রিভুজটা আছে এ এফ জি, হ্যাঁ, এটা নিয়ে আমরা কাজ করব। এইখানে আমরা এই দিকটা ভেক্টর চিহ্ন দিই, আর এইটা আমাদের ভেক্টর চিহ্ন দেওয়া ছিল এই দিকে। তো এ এফ জি ত্রিভুজ এ এফ জি এ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে। তাহলে এর দেখো দুইটা বাহু একই ক্রমে আছে, এই দুটো আমরা একদিকে যোগ দেব, সেটা হচ্ছে এই এ এফ আর এফ জি, আর এইটা বিপরীত ক্রমে আছে। তাহলে এ এফ প্লাস হচ্ছে এফ জি সমান হচ্ছে এ জি। এটা জি এ লেখা যাবে না, এ জি, এ থেকে জি এর দিকে, অর্থাৎ বিপরীত ক্রমে। তো এই ছিল এটার বিষয়। এখন এইখান থেকে আমরা হচ্ছে যে এই যে এফ জি, এটার একটা মান বের করে রাখবো, অর্থাৎ এটাকে বাম পাশে রাখবো। তাহলে এফ জি সমান এইটাকে আমরা ওই পাশে মাইনাস করে দেব। তাহলে এ জি মাইনাস এ এফ দিয়ে এটা আমরা 1 নং সমীকরণ হিসেবে রেখে দিলাম। ওকে, আমরা একটু চেক করে নিই। এ জি মাইনাস এ এফ, হ্যাঁ, ওকে, এই পর্যন্ত ঠিক আছে।
এবার আমরা দেখো বড় ত্রিভুজ অর্থাৎ এবিসি ত্রিভুজে ঢুকবো। ত্রিভুজ এবিসিএ, এগুলো আসলে বুঝলেই হবে না, প্র্যাকটিস করতে হবে মাঝে মাঝে। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি মতে এইখান থেকে আমরা দেখি যে এবি আর বিসি, দেখো এবি আর বিসি একই ক্রমে আছে আর এসিটা বিপরীত ক্রমে আছে, তাহলে আমরা লিখতে পারি এবি প্লাস বিসি সমান হচ্ছে এসি। ওকে, এবার দেখো এবির বদলে, হ্যাঁ, এই যে এবি আছে এর বদলে আমি কিন্তু এফ, যেহেতু এবির মধ্যবিন্দু, তাহলে 2AF লিখতে পারি, অর্থাৎ এই এফ এর ডাবল হচ্ছে এবি। আমরা এই যে এখানে যে এফ আছে এটার সাথে ম্যাচিং করার জন্য এই কাজটা করব। তো এবির বদলে আমরা লিখবো 2AF। ওকে, আর আপাতত বিসিটাকে আমরা ঠিক রাখলাম। আর এইখানে দেখো এসি আছে, এসি, এই যে এসি, আমরা যেহেতু জি কে মধ্যবিন্দু ধরেছি, যদিও বাস্তবে এটা নয়, হ্যাঁ, তাহলে এইখানে আমাদের যে একটা এজি আসছে এটার সাথে মিলানোর জন্য আমরা এই জায়গাটায় হচ্ছে যে 2AG লিখবো। ধরে নাও যে জিটা মধ্যবিন্দু, তাহলে এই এজি কে ডাবল করলে কি এসির সমান হবে। তো এখানে আমরা লিখবো 2AG। হ্যাঁ, ব্যাখ্যা দিতে পারো, ব্যাখ্যা এখানে প্রয়োজন নেই, তারপরও জি এসি এর মধ্যবিন্দু, যদিও এটা কাল্পনিক ধরা হয়েছে। ওকে, আর এইখানে আরেকটা ব্যাখ্যা ছিল যে এ বির বদলে আমি কেন 2AF লিখলাম, তাহলে এফ এ বি এর মধ্যবিন্দু, এটাও এখানে থাক, এফ এ বি এর মধ্যবিন্দু। এখানে ভেক্টর চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। ওকে, এখন এইখান থেকে আমরা দেখো বিসির মানটা বের করে নেব। বিসি কে বাম পাশে রেখে এটাকে ওই পারে পাঠাবো, তাহলে এটা হচ্ছে 2AG, আর এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল 2AF। এবার জাস্ট আমরা এখান থেকে একটা 2 কমন নেব, কমন নিলে হবে এজি মাইনাস এ। ওকে, আচ্ছা, এবার আমরা যে কাজটা করব এখানে আমাদের এখন একটা কাজ করতে হবে, এই জায়গাটা আমরা একটু দেখে নিই। মাইনাস, হ্যাঁ, এখানে ধরো যে ত্রিভুজের যে বিয়োগ, ও সরি, এটা বেশি কিছু নাই, যে 1 নং সমীকরণ থেকে বসালেই হবে। এজি মাইনাস এফ এর মান হচ্ছে এফজি, তাহলে এই যে এজি মাইনাস এফ এর বদলে আমি এফজি লিখবো, এফ জি। এখানে লিখে দাও 1 হতে, ব্যাস, কোনো কাজ নেই। আসলো এটা এফজি, তাহলে এটা হচ্ছে বিসি সমান, বিসি ভেক্টর সমান 2FG। আচ্ছা, এবার যে কাজটা আমরা এইখানে করতে চাই সেটা হচ্ছে এই সাইডটা আমরা এই পাশে নেব, তাহলে 2FG সমান বিসি। তারপর এইখান থেকে দেখো 2টাকে ওই পাশে ভাগ করে দেব, FG সমান হচ্ছে BC/2 অথবা হাফ বিসি, একই বিষয়। তো এখন এটা আমরা আগে অনেকগুলো অঙ্কতেই করেছি যে দুইটা ভেক্টর যখন সমান হয়, যদিও হাফ দিয়ে গুণ করা হয়েছে, হাফ একটা স্কেলার রাশি, তো হাফ দিয়ে গুণ করাতে এই দুটোর একটা সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, অর্থাৎ সমান হয়েছে। তো দুইটা ভেক্টর কখন সমান হয়, তো তাদের দেখো এই ধারক রেখা যে আছে, এটা এবি একটা ধারক রেখা, আমি ধরো যে এইখানে একটা ভেক্টর নিলাম XY। তো সেক্ষেত্রে, হ্যাঁ, এই যে এর মান যতই হোক না কেন, যত সেন্টিমিটার, সেই মানটা যদি একই থাকে, তাহলে বিটা আমরা একটু এদিকে দিই। তো এটা যত সেমি, এখানেও যদি ঠিক তত সেমি আরেকটা ভেক্টর নেই, ধরো সিডি, এবং একই দিক দেই, হ্যাঁ, তাদের ধারক রেখা কিন্তু একই, দেখো এই যে এ বিটা হচ্ছে দুইটা ভেক্টরই ধারক রেখা, তাহলে সেই ভেক্টর দুটো সমান হয়। দৈর্ঘ্যটা একই হতে হয়, দিক একই, আর হচ্ছে ধারক রেখা হয় একই হতে হয়, না হলে যদি ভিন্ন ধারক রেখা হয় সেই ধারক রেখা দুটো সমান্তরাল হতে হয়। যেমন ধরো আমি এটা ইএফ ধারক রেখা দিলাম, তো এই যে এটার মান যত সেমি ছিল, এখানেও আমি ঠিক তত সেমি করে একটা সিডি ভেক্টর নিলাম এবং একই দিকে দিলাম। তো এদের ধারক রেখা দেখো সমান্তরাল, এই যে এই রেখা দুটো এবি আর ইএফ কিন্তু সমান্তরাল, তো সেক্ষেত্রেও কিন্তু ভেক্টর দুটো সমান হয়। তো এইখানে আমরা দেখছি যে এফজি আর এই বিসি, হ্যাঁ, এফজির ধারক রেখা হচ্ছে এটা এফজি, আর বিসির ধারক রেখা এটা, অর্থাৎ একই ধারক রেখায় নেই।
যখনই একই ধারক রেখায় থাকে না তখন সেটাকে সমান্তরাল বলা যায়, যদিও এটা বাস্তবে দেখো এফজি আর বিসি সমান্তরাল নয়, কারণ আসলে জি তো এসির মধ্যবিন্দুই নয়, এই কারণে কিন্তু আমরা পদ্ধতিগতভাবে এটা এখন লিখতে পারি যে এই দুটো সমান্তরাল। তাহলে অতএব এফ জি সমান্তরাল বিসি, এবং আর এটা তো আছেই যে এফ জি সমান হাফ বিসি। তো এই জায়গায় একটা লাইন করলে ভালো হয়, ভেক্টর তুলতে গেলে আমরা যেটা মডুলাস ইউজ করি সেই কাজটা এখানে একটা লাইনে করে দিতে পারো, যে এফ জি মডুলাস সমান হচ্ছে হাফ বিসি মডুলাস। এই পরের লাইনটা মডুলাস যখনই ভেক্টর তোলা হয় মডুলাস দিয়ে এইভাবে তুলে দিতে হয়। তো এখন একটা জিনিস যেটা হচ্ছে যে এই ডিএফ আর বিসি দেখো সমান্তরাল আসছে, কিন্তু সরি এফজি আর বিসি, এই এফজি আর বিসি সমান্তরাল আসছে। হ্যাঁ, আর এইদিকে আমাদের যে থিম ছিল সেটা হচ্ছে এই যে দেখো মধ্যবিন্দু যথাক্রমে ই এ, প্রমাণ করতে হবে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী হবে। এইখানে একটা কাজ করে রাখলে ভালো হয়, যে ডিই সরি ইএফ সমান্তরাল বিসি, কেননা এই যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল রেখা, তাহলে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসির সমান্তরাল ছিল ইএফ বা এফ ই বলা যায়, অসুবিধা নেই, যেহেতু এখানে ভেক্টর চিহ্ন নাই এটা সমস্যা নেই। তো ইএফ হয়ে আছে দেখো বিসির সমান্তরাল। একটু খেয়াল করো যে এই ইএফ টা বা এফ ই টা বিসির সমান্তরাল, আবার এখন আমরা পেলাম যে এফ জি টা বিসির সমান্তরাল। একটু খেয়াল করো যে ইএফ সমান্তরাল বিসি, হ্যাঁ এটা আমরা প্রথমেই ধরে নিয়েছিলাম, আর এখন আমরা পেলাম হচ্ছে এফ জি সমান্তরাল বিসি। তো এও যদি বিসির সমান্তরাল হয়, এও যদি বিসির সমান্তরাল হয়, তাহলে কিন্তু এরাও সমান্তরাল। কিন্তু এখানে খেয়াল করো এফ জি আর ইএফ পরস্পর ছেদী সরলরেখা, সমান্তরাল সরলরেখা কখনো কিন্তু ছেদ করে না, এইভাবে সমান দূরত্ব বজায় রেখে তারা চলে, কখনো ছেদ করবে না, কিন্তু এখানে আমাদের তাই হয়ে গেছে। হুম, তো এই জায়গায় আমরা এখন বলবো কিন্তু দেয়া আছে, ওই যে উপরে আমরা যেটা ধরলাম যে এফ ই লিখি, এফ ই সমান্তরাল বিসি। এটা আমরা ভেক্টর হিসেবেই যদি ধরি তাহলে ভেক্টরের চিহ্ন এখানে প্রয়োজন ছিল না, তারপরেও এইদিকেই দিলাম, যেহেতু এটা আমাদের হ্যাঁ থাক এরকম এফ ই দেখো। তো এখন আমরা দেখছি যে উম, এই এফ জি ও বিসির সমান্তরাল, এফ ই ও বিসির সমান্তরাল, তার মানে এইখানে আমরা যেটা বলতে পারি যে অতএব এফ জি সমান্তরাল এফ ই। কিন্তু এইটা দেখো বাস্তবে সম্ভব নয়, এই যে এফ জি আর এফ ই সমান্তরাল কিন্তু তারা কিন্তু এক জায়গায় এসে সেট করেছে। তো এই কথাটাই আমাদের এরপরে বলে দিতে হবে যে হচ্ছে এফ জি ও এফ ই দুটি, এটাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা, পরস্পর ছেদী ছেদী সরলরেখা, এরা কখনোই সমান্তরাল হতে পারে না, কখনোই সমান্তরাল হতে পারে না। তাহলে আমরা এতক্ষণ যেটাকে জি বিন্দুটাকে এসির মধ্যবিন্দু ধরেছিলাম সেটা আমাদের এখন ভুল ভাঙবে, যে এটা আসলে মধ্যবিন্দুই না, যেহেতু এই জিনিসটা ভুল আসছে ওটাকে ধরে। তাহলে এখন আমরা বলবো যে অতএব আহ জি, এইভাবে ভাষাটা দিই, এফ ই ও এফ জি, এই দুটো এফ জি ও এফ ই ভিন্ন কোনো রেখা নয়। তো এরা ভিন্ন নয় মানে একসাথে মিলে গেছে, অতএব আমরা বলবো যে জি ও ই বিন্দু দুটি একই।
বাস এখন আমাদের হয়ে যাবে। অতএব যেটা আমাদের ফিনিশিং ছিল, সেই ফিনিশিং লাইনটা আমরা জাস্ট বসিয়ে দিলে আমাদের প্রমাণটা কিন্তু হয়ে যাবে। সমতলে করে না, একই হবে, হ্যাঁ, বিন্দু দুটি একই হবে। ওই যে প্রমাণ করতে হবে যেটা বলেছিল সেই লাইনটা লিখে দাও, তাহলেই হয়ে যাবে যে এফ বিন্দু দিয়ে অঙ্কিত বিসি এর সমান্তরাল, যে আসলে জায়গা শর্ট হয়ে গেছে, সমান্তরাল রেখা অবশ্যই ই বিন্দুগামী। এই যে এইখানে যেটা বলে দেওয়া হয়েছিল এই কথাটা বলে দিলেই প্রমাণ হয়ে যাবে। তো আজকে এই পার্টের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টার পুরোপুরি শেষ হলো। তোমরা মনোযোগ দিয়ে দেখবে আশা করি। আর অন্যান্য পার্ট খুঁজে পেতে গেলে এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। ধন্যবাদ।